ইউনূসের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ ছিল, তারপর বিএনপি আসলো, আমরা সবাই মনে করলাম যে সম্পর্ক উন্নয়ন হবে। কারণ খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্কর আসলো, তারেক রহমানের নির্বাচনে জয়লাভের পর ওম বিরলা আসলো লোকসভার স্পিকার। তো এরপরে আসলে তেমন উন্নতি হয়নি। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুটা রিপোর্ট করেছে, তারা বলেছে দ্য ট্রাস্ট ডিফিসিট ইন ইন্ডিয়া বাংলাদেশ টাইজ। এখানে ভিতরে তারা লিখেছে যে মানে একটা নির্বাচিত সরকার, তারেক রহমান সরকার আসার পর তারা ভারতের কাছ থেকে যে প্রত্যাশা করেছিল তা তারা পায়নি। ভারত বিএনপির সঙ্গে ওই ইউনূসের মতোই ট্রিট করতেছে। ভিসা ব্যবস্থাও সহজ হয়নি, আবার আমদানি রপ্তানি এগুলোও বাড়েনি, আবার বাংলাদেশের যেই পোশাক রপ্তানিতে ভারতের এয়ারপোর্ট ইউজ করতো সেটাও হয়নি, মানে কিছুই হয়নি। এজন্য তারেক রহমান বাধ্য হয়ে পাকিস্তান, চীন, আমেরিকা এসবের দিকে ঝুঁকতেছে। তো এই হচ্ছে কি ব্যাপার। এর ভিতরেই নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, একজন পলিটিশিয়ান, সে বসে বলল আমাদের একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। কি কি দেখছেন আপনি? আচ্ছা, ভারতবর্ষে কি আকাশ দুইটা? আবহাওয়া চেঞ্জ হতে পারে, আবহাওয়ার পরিবর্তন। ভারতের আবহাওয়া আমাদের আবহাওয়া এত বড় রাষ্ট্র, এক এক জায়গায় এক আবহাওয়া, এক বৃষ্টি আছে, এক ফল হয়, এক কিছু হয়। আমাদের বলতে তিনি বুঝাইছেন পশ্চিম বাংলা। আমরা খেয়াল করি পশ্চিম বাংলা, আসাম। আমরা ভারত এত বড় রাষ্ট্র, প্রায় 33টা প্রভিন্স, খেয়াল করি 13 লক্ষ বর্গ মাইল। খেয়াল করেন কিন্তু এখানে কিন্তু সিজনাল অনেক কিছু ঘটে। কিন্তু আমরা তো এক আকাশ তো একটি, আমার যে আকাশ মধ্যপ্রাচ্যে একই আমার বাতাস। হ্যাঁ, ভারতের বাতাস আমাদের এক বাতাস না, দিল্লির বাতাস আমাদের এক বাতাস না, গুজরাটের যন্ত্রণা। বাতাস। পার্থক্য আছে এখানে, জিওগ্রাফিক ভুল করছে তো সে কথাটা বলছি কাব্যিক হয়ে থাকে। ভারতের পরিবেশ আমাদের এক না। আমার সাথে পশ্চিম বাংলা মিল আছে, আসামে বাঙালি আছে, সেখানে বাঙালি সংস্কৃতি যেটা আছে, মেঘালয়ের সাথে কিছুটা মিল আছে, মিজোরামের সাথে মিল, মিজোরামে তো বাঙালি নেই, সংস্কৃতি ভিন্ন। তো মণিপুরের কথা এক মনে করে। কাজে উনি যে কথাটা বলছেন, উনি একটা কথা বলতে যে সম্প্রসারিত রূপে বলছেন, সীমিত অর্থ। আমার সাথে বলছে ভারতের সাথে যে বৈশিষ্ট্য মিল আছে, মিল নাই। পশ্চিম বাংলার কৃষ্টি আমার কৃষ্টি মিল নাই, পশ্চিম বাংলার মানুষের সাথে মানুষের সাথে মিল নাই, ওদের খাওয়া দাওয়ার সাথে খাওয়া দাওয়ার সাথে মিল নাই। আমার যে উদারমন রাজকীয় ভাব, এটার সাথে পশ্চিম বাংলা মিল নাই। ওদের পকেটে হাত দেয় না, আমরা পকেটে হাত দিয়ে খরচ করি, মিল নাই। আমরা মুসলমান, ওদের ম্যাক্সিমাম হিন্দু। খেয়াল করবেন ধর্মীয় বিধান্ত আছে। আমরা গরু খাই, গরু খায় না। তারা গরুকে মা বলে এবং মাকে জব করে দিয়া বিদেশে পাচার করে। আবার আমরা সেটা করি না, আমরা গরু খাই, এই চামড়া আবার তাদের বিক্রি করি। দেখেন অদ্ভুত ঘটনা, কিন্তু গরু খাইয়া কি করি, এই চামড়া দিয়ে দেন, মার চামড়া লয়ে যাবে, তারা কিনা লয়ে যাবে। মার চামড়া যারা নিতে পারে, কি করবেন আপনি এখানে? এই সমস্ত কথাবার্তা কিন্তু যৌক্তিক কথা গেলে ধর্ম নিয়ে আলোচনা করতে নাই, কারণ এখানে কিন্তু যুক্ত টিকে না, আবেগ আবেগ আবেগ। এই জন্য কথাটা বললাম, ত্রিবেদী যেভাবে কথাটা বলেছে কাব্যিক সুরে, যদি আপনি ডিপ্লোমেটিক অ্যানালাইসিস করেন, ডিপে যান, আপনি দেখবেন তার কথা সারবত্তা বিশেষ কিছু নাই। এটি হয়। তিনি আরো বলছেন কি বললেন, যদি 140 কোটির সাথে 20 কোটি যদি আমরা স্বপ্ন যে এক হয়ে যায়, তাহলে পৃথিবী একটা শক্তি হয়ে যাবে। স্বপ্ন এক হবে। অনেকে আমার বলছে স্বপ্ন, তিনি এটা অখণ্ড ভারতের ইঙ্গিত করেছেন। আমি বলতেছি আমার স্বপ্ন কি, মাল্টিপার্টি সিস্টেম। আপনার স্বপ্ন মাল্টিপার্টি সিস্টেম। আমার স্বপ্ন দেশ গড়া, আপনার দেশ গড়া। আমার স্বপ্ন স্বাধীন সার্ব বাংলাদেশ, আপনার স্বপ্ন তাই। আমার স্বপ্ন ম্যান পাওয়ার বাড়ানো, আপনার স্বপ্ন কি তাই। আমার স্বপ্ন ডিফেন্সকে এনলার্জ করা, আপনার স্বপ্ন তাই। এগুলো তো কমন স্বপ্ন, সব দেশে আছে। কিন্তু মৌলিক স্বপ্নটা কি? আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। ক্ষমতা যারা আছে, আপনার স্বপ্ন তো তা না। আপনার স্বপ্ন হিন্দু জাতীয়তাবাদ। হিন্দু জাতীয়তা ভারতের না, পশ্চিম বাংলারও না। কারণ সব জায়গায় হিন্দু এত নাই, যেখানে মুসলমান 25 আছে ভারত। এখানে কাজে তিনি অনেকগুলো জিনিস এইভাবে বলছেন, তিনি বুঝাতে চাচ্ছেন। এখানে ছোট ঘটনা আছে বলে যাবেন। ইন্ডিয়া ডক্ট্রিন মনে রাখবেন, ইন্ডিয়া ডক্ট্রিন, ইন্ডিয়া ডক্ট্রিন। ভারতের আধিপত্যবাদ। এই বিশ্বাসের ঐতিহ্য আসছে মহাভারত বা উপনিষদের বিভিন্ন খণ্ডে যেটা আছে, সেটা হলো রাজা দুশান্তু। খেয়াল করবেন, স্বপ্ন দেখলে তার একটা সন্তান হবে, সন্তানের নাম হবে, সন্তানটা হবে শৌর্য বিজয় শক্তিশালী, তার নাম হবে ভরত। সন্তান হলো শক্তিশালী হলো এবং ব্যাপক রাজ্য জয় করলো, এবং সেই ভরতের রাজ্যকে বলা হলো ভারতবর্ষ। এরিয়া বিরাট, তখন তার ছিল না, জাতি রাষ্ট্র ছিল না। এই ভারতবর্ষটা হচ্ছে অখণ্ডবাদ। এই স্বপ্নটা কে দেখতো? এটা ধর্মীয়, পুরাটা ধর্মীয় স্বপ্ন। কিন্তু এটা ধর্মীয় স্বপ্ন, যেটা আমেরিকান ড্রিম ইটসেলফ ইজ ক্রিশ্চিয়ান মডেল। আমেরিকান ড্রিম, এই যে চায়না ড্রিম বলা হচ্ছে, এটা কিন্তু চাইনিজ জাতির অতীত ইতিহাসে একটা খণ্ড। এর ভিতরে তাওইজম জাওইজম ওইটাও ধর্ম সেন্টিমেন্ট আছে, যতই ড্রিম দেখতেছেন না। ইন্ডিয়া ডক্ট্রিনটা কি হলো? অখণ্ড ভারতটাকে সামনে কে আনলো? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কিন্তু তার সময় কোনো পররাষ্ট্র নিয়োগ করে,
উনি মারা যাওয়ার আগ পর্যন্ত ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং, ইন্দিরা গান্ধী নিযুক্ত। খেয়াল করবেন, ওই পররাষ্ট্রমন্ত্রী গ্যাপ ছিল কিন্তু ভারতে, নীতিমালা হয়নি কিন্তু। ইন্দিরা গান্ধী আসার পর শরণ সিং নাম, শরণ সিং আসার পরে 1965 সালে যুদ্ধের পর থেকে ঘটনা। লাল বাহাদুর শাস্ত্রী ছিল মাঝে, উনি মারা গেলেন। ইয়ে ছিল, নন্দী ছিল একজন, মারা গেলেন। মারা যাওয়ার পরে ইন্দিরা গান্ধী তো প্রায় হইলেন, হয়তো কি করলেন, এই ভারত ব্যাপী উনি প্রথমেই কিন্তু 1968 সালে রড সৃষ্টি করলেন, এই যে কাউল, ফাউন্ডার অফ রড সৃষ্টি করলেন। এবং তিনি ফিল করলেন যে দক্ষিণ এশিয়াতে যদি আমি টিকে থাকতে চাই, আমার একটা গোয়েন্দা বাহিনী দরকার যারা বিদেশে ভারতের সাথে কাজ করে। এবং এইটা কি করলেন, তিনি সরাসরি প্রধানমন্ত্রীর আওতায় রাখলেন, পার্লামেন্টের বাইরে রাখলেন, আলোচনা হবে। এটা বাজেট সবসময় অনুরূপ হয়ে গেল। দেখে কেন করলেন? এবং এটা দিয়েই কিন্তু যখন 71 সালে দেশ যুদ্ধ লেগে গেল, রুল প্লে গেল। রড জন্ম হওয়ার পরেও কিন্তু চিন্তা করলো পাকিস্তান আশেপাশে দেশ যে স্পাইসার ছিল তারা ওয়ার করলো যে ভারতের স্বার্থ কোথায় বিঘ্নিত হচ্ছে। এরপরেই দেখেন 71 সালে কিন্তু দেশটা স্বাধীন হয়, বাংলাদেশ স্বাধীন হয়। ইন্দিরা গান্ধী প্রথম বিজয় কি র সৃষ্টি করলেন, 71 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা অবদান রাখলেন, পাকিস্তান সহযোগিতা থেকে করলেন। পাকিস্তানকে 2টা ভাগ করে দিলেন। যুদ্ধ তো পাকিস্তান বাংলা, যুদ্ধ তো আমার ফ্রন্ট হয়নি, দুই ফ্রন্ট হয়েছে। যারা বলেন আমি সত্য কথা বলা যাবে না, সত্য সবসময় মিথ্যা হবে। যুদ্ধ শুধু এক ইস্ট পাকিস্তান হয় না, কিন্তু যুদ্ধ ওয়েস্ট পাকিস্তান হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধ হলো শুধু এক ফ্রন্টের না। এই জন্য বলা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ, কিন্তু আমরা নাই, আমরা একটা ফ্রন্ট আমাদের নিয়ে আসি কিন্তু। এবং এইখানেও কি দেখেন, এই যুদ্ধটা আবার কি করলেন আপনি, ভারতের কথা বলতেছে তাই গোটাটাকে দেখেন। যখন আপনি বললেন যুদ্ধটা হলো কেন, 7ই মার্চে শেখ মুজিব বলে দিলেন এবারের সংগ্রাম মুক্তির সঙ্গে স্বাধীন সঙ্গে, ঠিক আছে। এরপরে তিনিই কিন্তু পাকিস্তানের সাথে আলোচনা বসলেন। ইয়াহিয়া নিজে বললেন ইউ আর দ্য পার্সপেক্টিভ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পাকিস্তান, ইয়াহিয়া বলে দিল। কিন্তু নির্বাচনের পরে যখন রেজাল্ট আসলো, ওয়েস্ট পাকিস্তানে আমাদের সিট নেই, ইস্ট পাকিস্তানে ওদের সিট। তাহলে কি দাঁড়ালো, 84 সিট পেল ভুট্টু, পিপিপি। আমরা পেলাম কত, মেজরিটি হয়ে গেল। আমরা সরকার আমরা গঠন করবো, যে কোনো কারণে ভুট্টু বলে ফেললো টু পার্টি মেজরিটি থিওরি। এগুলি একটু জানার দরকার সবাই। এই যে টু পার্টি মেজরিটি থিওরি, ওখানে তুমি তাহলে কি আসো আমরা যৌথভাবে সরকার করবো, এই প্রাইম মিনিস্টার এন্ড দ্য ডেপুটি মিনিস্টার বাই রোটেশন আসো, যেটা কম বড়িয়ে হয়েছে দেখেন। বোধ সব জায়গায় পথ আছে কিন্তু, কিন্তু ওইটা হলো না। না হওয়ার কি করলো, তারা এখানে চক্রান্ত করা শুরু করলো 6 দফার ভিত্তিতে দিয়ে দেই পাকিস্তান একেবারে বুমেরাং হয়ে যাবে পাকিস্তান। তারা ষড়যন্ত্র করলো, আলোচনা করলো, 24 তারিখে আলোচনা চললো, ভোটের পর নির্ধারণ। শেখ মুজিব নিজেও বলল আলোচনা করার পরে একটা জাতির ভাগ্য নির্ধারণ সূচনা আলোচনা চলছে। কিন্তু তাই তিনি বুঝতে পারলেন যে পাকিস্তান এটা কিন্তু আলটিমেট হিট করতে পারবে, দিবে না। এবং যখন 25 তারিখ রাত্রি রাজারবাগ পুলিশ ফিরে একটা কে করলো, অপারেশন সার্চলাইট, কে করলো এটা, পাকিস্তান আর্মি এবং পাকিস্তান। অর্থাৎ বাঙালিদেরকে তখন বাধ্য মাইরা ঘুরে 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 বাইর করে দিল, ভাগ এই দেশ থেকে, কই যাবো, যেদিকে পালে সেদিকে ইন্ডিয়া, শুধু ইন্ডিয়ান বর্ডার। যদি ইন্ডিয়া না হয়ে, যদি এটা ভিয়েতনাম হইতো, কঙ্গো হইতো, আমি এটা যেতে এক একটা মায়ানমার জানি, কারণ মায়ানমারের সাথে বার্মার সাথে বর্ডারটা কম, আর ওইখানে তো প্রবলেম ছিল না। সুতরাং আমাকে বাধ্য করলো, এই 1 কোটি লোক যে ভারতে গেল, কেন গেল, জীবনের মায়া। রোহিঙ্গারা কেন আসছে, জীবনের মায়া। আমি গেলাম সেখানে, তো ভারত তো বসে আছে, আমাকে ব্যবহার করবে, ইন্দিরা গান্ধী খেলবে। তার সবচেয়ে বড় মার্চ ইন্দিরা গান্ধী ফার্স্ট লেডি, তিনি কি করলেন, লুফা নিলেন এবং দেখতেছেন কি করা যায়। একটা সময় পরে প্রভিশনাল গভর্নমেন্ট হয়ে গেল, সরকার হয়ে গেল। এই যে সরকারটা হলো, কোথায় হয়েছে, মুজিবনগরে শপথ নিচ্ছেন, তারপরে অফিস করছেন কোথায়, ক্যালকাটায়। এখন আসে যুদ্ধ করার আগে যার সাথে করলে চুক্তি করেন একটা, সত্য বেরিয়ে আসতেছে তো, 7 দফা চুক্তি, খেয়াল করুন। ওই চুক্তিতে কি লেখা ছিল, দেশটা স্বাধীন হলে এই হবে, এই ভিত্তিতে সে আপনাকে সাহায্য করবে। আপনি রাজি হয়ে গেলেন, পড়ার কিছু নাই তো, দেশ স্বাধীন হয়ে গেল। ইন্দিরা গান্ধী সেকেন্ড বিজয়, ইন্ডিয়া ডক্টরেট। ফার্স্ট বিজয়টা, তারপরে কি করলো ইন্দিরা গান্ধী, ওই যে লেবু দর্জি আছেন একজন সিকিমের, ওইটাও নিয়ে নিল, ওইটাও নিয়ে নিলে। ইন্দিরা গান্ধী তো সাংঘাতিক ব্যাপার, অর্থাৎ 3টা ঐতিহাসিক কাজ তিনি করে ফেলেন। এই করে ফেলে ইন্ডিয়ার উপরে আঘাত ছিল। তিনি যখন মারা গেলেন, এরপর তো গ্যাপ হয়ে গেল। এরপর তার ছেলে কংগ্রেস রাজীব গান্ধী আসলেন। রাজীব গান্ধী এসে কিন্তু খুব একটা আগাতে পারেনি। তিনি এসে কাজটা করলেন, চায়নার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করলেন এবং 1988 সালে সম্ভবত তিনি 30 বছর পরে চায়না ভিজিট করলেন। ওই সময় কি বললেন, উনি বললেন যে জিনিসগুলো আমাদের মধ্যে মিল আছে আমরা সেখানে আগাবো, যে গন্ডগোল আছে আর সাইড করে। এই যে চায়না, চায়না ইন্ডিয়া যে
কোঅপারেশনে দেখেন, অদ্ভুত নিউ মডেল দিয়ে দিলেন। শ্রীলঙ্কায় হাত দিলেন ইন্ডিয়া, স্বর্ণ মন্দিরে হাত দিলেন, শ্রীলঙ্কায় হাত দিলেন, তামিলদের হাত দিলেন, ছেলে মারা গেল, রাজ মারা গেল। কিন্তু বসে থাকেনি। এরপরে ইন্ডিয়া ডক্ট্রিনটা ঘুরছে। কারণ ভালো শাসক আসেনি। আইকে গুজরাল কি বললেন এসে? গুজরাল ডক্ট্রিন। অর্থাৎ ছোট, ছোট রাষ্ট্র আশেপাশে যারা আছে তাদেরকে আমরা উদারভাবে দেখব। মুখের কথা। রাষ্ট্র কি কবিতা নাকি দেখবেন? আইকে গুজরাল কিন্তু দক্ষ রাষ্ট্রনায়ক ছিলেন। বুদ্ধিজীবী ছিলেন। আবার দেবগৌড়াও অতটা ইয়ে করতে পারেন নাই। এরপরে তো নাই। ইভেন ওই যে কিসে বিবি সিং না, এরা বিবি সিং। শর্ট টাইম কিন্তু। চরণ সিং সে শর্ট টাইম কিন্তু। এরপরে যখন আসলেন দেখেন, দীর্ঘদিন পরে কংগ্রেস মনমোহন সিং আসলেন। তারা কিন্তু ভুলে নাই। ইন্ডিয়া ডক্টরিন কিন্তু সেভাবে অ্যাগ্রেসিভ ছিল না। সবাই তো ইন্দিরা গান্ধী না। উনি চুপচাপ ছিলেন, চলছে। এরপরে যখন আসলেন, কংগ্রেস গভর্নমেন্ট আসার পরে তো ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল। আমাদের অপ্রাপ্তিক ছিল না। ঘটনা ঘটে গেল যখন মোদী আসলেন। মোদী যেহেতু হিন্দু জাতীয়তাবাদটা নিয়ে আসলেন এবং তিনি ভারতকে বিরোধ চিন্তা করলেন। হিন্দু জাতীয়তাবাদ অরিজিনে চলে গেলেন, ধর্মে চলে গেলেন, গীতায় চলে গেলেন, রামায়ণে চলে গেলেন এবং রূপটা নিয়ে আসলেন। রামকে সামনে নিয়ে আসলেন পুরুষ হিসাবে এবং রাম মন্দির নিয়ে সবই জানে কি ওর কেমনি কি হলো। সবকিছু মিলে কি হলো পুরো সিস্টেম। এইখানে এসে কিন্তু ইন্ডিয়া ডক্টরিনটা ভিন্ন রূপে চলে আসলো। খুব অ্যাগ্রেসিভ অর্থাৎ এইখানে আইসা ওই যে বলে চাণক্য কূটনীতি। চাণক্য তো এই অঞ্চলের লোক। চাণক্যের যে বইটা ছিল বুকস অফ পলিটিক্স বইটা পড়ে দেখেন কি অবস্থা। আমি পড়েছি কয়েকবার। এই বইটা বুকস অফ ইকোনমিক্স পলিটিক্স। এখন এই বইটার মধ্যে কিছু নীতিকথা ছিল। কিভাবে দেশ চলবে, কি শত্রুমিত্র হবে। এটা কিন্তু তাদের ফরেন পলিসিতে একটা গুরুত্ব পেয়ে গেল। তাদের মডেল ইতিহাস কি ছিল? এইটা। এইটা নিয়েও তারা দেখলো আরে আমাদের ইতিহাস আছে। মোদি এগুলিকে এটা কি করলো? এই ডক্টরিনটাকে সে ওইভাবে আনলো না। যেহেতু ডক্টরিন সাথে নেহেরুর সম্পর্ক আছে। খেয়াল করেন। যেহেতু ইন্দিরার সম্পর্ক আছে, মোদি সেটা করবে না তো। মোদি এটা ভিন্নভাবে নিয়ে আসলো যে হিন্দু জাতীয়তা। এখানে ধর্মনিরপেক্ষতার স্থান নেই। স্থান নেই। ওই যে নিয়ে আসলেন সে। এই ডক্টরিনটার অ্যাগ্রেসিভ ওয়েতে নতুন ফরমেশন আসলো যে ইন্ডিয়ার অর্থ। এটার অর্থ কি? সেই জন্য তিনি তার পার্লামেন্টের সামনে এসে ম্যাপ এঁকে দিল। এই ম্যাপটা কি? ইন্ডিয়া ডক্টরিন। অর্থাৎ মহাভারতের সেই ভারতবর্ষ। খেয়াল করেন উপনিষিত ভারতবর্ষ, হিন্দু কাব্যের ভারতবর্ষ। এইখানে সেন্টিমেন্ট অন্যরকম। এই নিয়ে কি করলেন? তারা চিন্তা করলেন আশেপাশের দেশগুলির সাথে কি হবে? আমি যেহেতু এই অঞ্চলে রাজা ছিলাম, আমার পরে ইংরেজরা আসছে, পাঠানরা আসছে, হুররা আসছে, কত সমস্যা আসছে। এরা কারা? এরা বাইরে থেকে আসছে। আমি তো এখানে একটা সব। ওই সেন্টিমেন্ট চিন্তা করবো অখণ্ড ভারত। এই অখণ্ড ভারত আমি করতে চাই ইন দ্য নেম অফ হিন্দু জাতীয়তাবাদ। ভুলটা কিন্তু এখানে। অখণ্ড ভারত হিন্দু হিন্দু জাতীয় হবে না। মুঘলরাও করে নাই, সুররাও করে নাই, কোন জাতি করে নাই। এবং অখণ্ড ভারত করতে চেয়ে কিন্তু ভরত যে ছিলেন তখন তো সেন্টিমেন্ট ছিল না। উনি জয় করছেন করে ফেলেছেন। এখন দেখেন যদি আপনি মনে করেন যে বাংলাদেশের সাথে আপনার সম্পর্কটা কি হবে? এখানে মৌলিক দুটো কথা আছে দেখেন। ইন্টারেস্টিং একটা ম্যাক্সিম আছে। ইতিহাস বলে, হিস্ট্রি বলে, হিস্ট্রি টেলস আস টু ডু উইথ ইন্ডিয়া। জিওগ্রাফি আমাদের বলে একসাথে থাকো। উপায় নেই। আমার চতুর্দিকে ভারত। ইতিহাস আমাকে বলে হে বাঙালি সচেতন আগাও। কারণ অনেক তিক্ত ইতিহাস আছে। এই দুইয়ের সমন্বয় হবে কি? বাংলাদেশের synthesis। এখন ভারত কি করলো মোদি? অখণ্ড ভারতকে চিন্তা করলো এই কায়েম করতে গেলে আমার বাধাটা হলো আমার মাঝে একটা স্যান্ডউইচ আছে। এই যে টুকরা, এদিকে আমি মেইনল্যান্ড, ওদিকে আমার ওইটা। ওদিকে আছে শিলিগুড়ি। একটা ছোট্ট রাস্তা। আমার যেতে হলে অসুবিধা হয়। এবং আমি কিন্তু এটার উপরে যাইতাম সবসময়। দেশ স্বাধীন হওয়ার পরে যাইতাম। একটা পরে ১৯৬৫ যুদ্ধের পরে বন্ধ হয়ে গেল। কেন? এটা বড় কথা হলো উনি চিন্তা করলো আমার ৮ টা স্টেট ওখানে রয়ে গেছে। তার সাথে চীনের বর্ডার আছে, মায়ানমারের বর্ডার আছে, আবার এই বাংলাদেশের বর্ডার আছে। আমি যদি কোনোভাবে এই দেশটাকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ রাখতে পারি, তাহলে আমার ওখানে যাওয়া সোজা। আমার প্রচুর টাকা খরচ হচ্ছিল এই ফ্রন্টে, ইস্টার্ন কমান্ডার আওতায়। তখন কিন্তু চিন্তা ঢুকলো তার যে তাহলে আমি ঘায়াল করতে হবে কাকে? এই ফ্রন্টে ঘায়াল করতে হবে আমাকে বাংলাদেশ। দেখেন ইন্দিরা গান্ধী কিন্তু এটা করে গেছে। ইন্দিরা গান্ধী কিন্তু প্রথম কাজ করে গেছে, দেশ স্বাধীন হয়েছে, হয়ে গেছে এবং সিকিমে নিয়ে গেছে। শুধু তাই না, নিউক্লিয়ার পাওয়ারটা কে বানাইছে? ইন্দিরা নাম দিয়েছেন। তারপর হয়েছে ৭৪ সালে ইন্দিরা গান্ধী। ভারতের মূল যদি স্থপতি বলে নেহরুর পরে ইন্দিরা গান্ধী, এরপরে কি বিজেপি। বিজেপিতে যখন ছিল প্রথম পাওয়ারে ছিল কে? অটল বিহারী বাজপেয়ী।
অটল বিহারী বাজপেয়ী তো কবি লোক, বুঝে ভালো ভালো একটা পররাষ্ট্রমন্ত্রী সব ছিল সে, কিন্তু তার ভিতরে কিন্তু এত জটিলতা ছিল। আর মোদির সাথে যে আছে এখন পঞ্চপাণ্ডব, ভারত চালাকেরা পঞ্চপাণ্ডব কে? মোদি, ওই তো মোদি, অমিত শাহ, রাজনাথ সিং। অজিত দোভাল, এই টিপে। তাদের ভিতরে কিন্তু প্রফেসর সিনেমা একটাই, অখণ্ড ভারত। এবং জয়শঙ্কর ৫ পনেরো বার। এই যে অখণ্ড ভারতের চিন্তা ভাবনা, এই ৫ জনই কিন্তু অভিজ্ঞ, যোগ্য এবং দক্ষ লোক। এটাও খেয়াল করে নিন। এমন একটা পর্যায়ে তারা বসে আছে এখানে, তারা এটাকে বাস্তব করতে চাচ্ছে। এখন এই ইন্ডিয়া ডক্ট্রিন নিয়ে যেটা আগে দেশে, এই মুহূর্তে ইন্ডিয়া ডক্ট্রিন আর সম্প্রসারিত রূপে, আরো সম্প্রসারিত রূপে এবং বলতে পারেন অনেক গুণাবলী নিয়ে বিকশিত হয়েছে। এইটাই হলো তার টার্গেট। এই টার্গেটটাকে যদি আপনি সামনে ফেস করতে চান, আপনাকে কিন্তু অনেক অঙ্ক করতে হবে। আপনি মুখের কথা বলে দিবেন, আই ডোন্ট কেয়ার ইউ, বলে দেন, কিচ্ছু আসে না। আমি যে আমেরিকা কিছু না আমার কাছে। গেলাম বাসে যা। আমেরিকাতে কিছু লোক আগে বলে দেয় তো পাত্তায় না। ওরা কি খাইছে? ওদের কি ডিডিভুসি কার্ড আছে? খাবার। আমেরিকা তো খুব বড় লোক দেশ। আপনি তো লন্ডনে আছেন। লন্ডনে প্রায় ১৬% যুবক এখন বেকার। প্রবলেম হয়ে গেছে সেখানে। সমস্যা হইতেই পারে। না, বেকার কিন্তু হলেও ওরা আমার ওই সোশ্যাল সিকিউরিটি ভাতা-ভুতা পায় আরকি। আমার সাথে ভারতের সম্পর্ক কি হবে? এই ইন্ডিয়া ডক্টরিন। এই মুহূর্তে যে ডক্টরিনটা কায়েম করতে চায়, এই মুহূর্তে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল অনেক পেয়েছে। তারা চেষ্টা করেছিল কম্প্রিহেন্সিভ ইকোনমিক এগ্রিমেন্ট। শেখ হাসিনা যায়নি, কোঅপারেশন গেছে। এই শব্দগুলো খেয়াল রাখেন। একেবারে বাংলাদেশ ঘিরে ফেলাইছিল। রাস্তাঘাট নিয়ে একটা পর্যায়ে নিয়ে গেছে। শেখ হাসিনা পতন করে বলল সে এত দেশে কি পেলাম? এবং পররাষ্ট্রমন্ত্রী কি বলল? স্বামী স্ত্রীর সম্পর্ক। তার মানে কি? দিনের যা বলছে, পররাষ্ট্র তার চেয়ে বেশি করে বলেছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা তো এক সাব তো একটি থাকে। কে এখন যদি আপনি মনে করেন বাংলাদেশে আপনার প্রাধান্য রাখতে হবে। কারণ ওদিকে বিচ্ছিন্ন আন্দোলন চলতেছে কোথায়? মণিপুরে। মণিপুরে, মিজোরামে, মেঘালয়, ইভেন আসাম ধরেন, আবার মিয়ানমারেও ত্রিপুরা। চলতেছে আন্দোলন। তার চেয়ে বড় কথা হলো অরুণাচল প্রভিন্স। কঠিন ব্যাপার। তিব্বত। ব্যাপার আছে না? তো এখন যদি আপনি মনে করেন যে ইন্ডিয়া আমাকে চাই না। ইন্ডিয়া আমাকে এইজন্যই চাচ্ছে। আমার জন্য না। আমাকে তার প্রয়োজন। এই যে ডক্টর ইউনূস বলেছে কথাটা যে আপনার উত্তর ভারতের প্রয়োজন। উনি কিন্তু এক কথা শেষ করে দিয়েছেন। কথাটা একটু সত্য। আমরা যদি প্রমাণ করতে পারি যে তোমাকে প্রয়োজন আমার অন্ন, বস্ত্র, বাসস্থান বিভিন্ন কারণে দরকার তোমার চিকিৎসা। কিন্তু আমাকে তোমার প্রয়োজন তোর মৌলিক নিরাপত্তার কারণে। আমি তোমার ভিতরে একটা স্যান্ডউইচ। আমার রাজনীতিবিদরা বুক ফুলে ক্ষমতা যাওয়ার পরে সব মাথা নত করে ফেলায়। ম্যাপটাতে একটা কথা বলে না। ইন্ডিয়ান ইজ এ পাওয়ার। ইন্ডিয়া ইজ এটা সেটা কথা বলে না। ওদের শিক্ষা দীক্ষা মানসিকতা সবকিছুর সাথে মিলে না। আমার দৌড়টা আছে তো। আমার লেখাপড়া, বিদ্যা বুদ্ধি সবকিছু থাকার পরও আমি কিছু বুঝতে পারি। কারণ আমার রাজনীতি চক্র আমাকে শেষ করে দেয়। আমার যে দল ক্ষমতায় থাকে সেই দল মুখে, মুখে যাই হোক বাস্তবে ভারতের সাথে বাইরে ওঠে। এটা বাস্তব সত্য। সেই কারণে আপনাকে বলছি যে ভারত এক নিশানা এই মুহূর্তে একটাই টার্গেট। আমি যদি আমার টার্গেট ফুলফিল করতে চাই, বাংলাদেশ আমার ভিত্তি দরকার। আর এই ভিত্তিটার সাথে আমার ঐতিহাসিক সম্পর্ক আছে, আওয়ামী লীগ দল আছে। সেই দলের সাথে একটা বিরোধী জনগণের সম্পর্ক আছে। অতএব রেডিমেড। এই দলটা যেকোনো কারণে ক্ষমতাচ্যুত হয়েছে। নিঃসন্দেহ তার নিজস্ব কারণে। হওয়ার পরে এখন তারা আমার এখানে চলে আসছে। হুম। এখন আসছে। এখন আমি যদি এদেরকে পুনর্বাসন করে দিতে পারি, এই নেত্রীকে পুনর্বাসন করে দিতে পারি, তাহলে এই দলটা আমার কথা বলবে। এদের উপর ভর করে